এই তোমরা যাও তো, এখন বিরক্ত করো না। হ্যালো, সবাই শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা শুরু করি। আমরা হাই অ্যাভেলেবিলিটির ওই অংশটা দেখছিলাম। তো আমরা বলেছিলাম যে হাই অ্যাভেলেবিলিটির বিষয়টা অনেকগুলো ফেজে বিভক্ত, যেটাকে ফেলোভার ক্লাস্টারিং বলে। তো সেটার মধ্যকার একটা পার্ট আমরা আসলে গতদিন করেছিলাম, যেটা ছিল হলো স্টোরেজের বিষয়টা। তো আমরা স্টোরেজের পরে আমরা বলেছিলাম যে হাই অ্যাভেলেবিলিটি ইনস্টলেশন, টেস্টিং, কনফিগারেশন এই বিষয়গুলো আছে, এবং কোরাম ডিস্কের বিষয় আছে। তো সব মিলায়ে বেশ বড় সড়ো একটা ল্যাব হবে, যার জন্য আসলে ওই দিন আমরা এটা ফুললি দেখাই নাই। তো আমরা আজকে ওটা দেখব। তো আমরা এখানে শেয়ার দিচ্ছি। আমরা এই মেশিনটাকে অ্যাকচুয়ালি স্টোরেজ হিসাবে কনফিগার করেছিলাম, আইসকাজি স্টোরেজ। আপনাদের হয়তো খেয়াল আছে। আমরা দেখি একটু জাস্ট ওই দিনকার জিনিসগুলো দেখায় দিই। তো এখানে আমরা দুইটা আইসকাজি টার্গেট সার্ভারের ডিস্ক কনফিগার করেছিলাম। আমরা যদি টুলসে যাই, টুলসে তো না, ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিসের আন্ডারে আইসকাজির আন্ডারে যদি যাই, আমরা দেখতে পাবো একটা 10 জিবি ছিল, আর একটা হলো 512 মেগা ছিল। এবং আমরা বলেছিলাম যে 512 মেগাটা করা হচ্ছে কোরাম ডিস্ক কনফিগারেশনের জন্য। তো যখন
টপিকটা আসবে তখন আমরা এটা নিয়ে আসলে আলোচনা করব যে কোরাম ডিস্ক কি, কেন আমার দরকার। এবং দেখেন অলরেডি যে দুইটা সার্ভার আমার ক্লাস্টার নোড হবে সেই দুইটা সার্ভার কিন্তু এখানে কানেক্টেড 12 এবং 13 সিমুলটেনিয়াসলি, মানে একই ডিস্কে 12 এবং 13 কানেক্টেড। CL01 10 GB এবং কিউ ডিস্ক বা কোরাম ডিস্ক হলো 512 মেগা, এখানে কিন্তু সাইজ দেখাচ্ছে। তো যেহেতু কানেক্টেড, আমরা MEM01-এ গেলে আসলে ওই কানেকশনটা দেখতে পারবো যে আসলে কিভাবে কানেক্টেড আমরা দেখেছিলাম। এবং এটা কোনো ড্রাইভ লেটার শো করবে না, এটার একটা বিশেষত্ব ছিল। নর্মালি আমরা যে কোনো ডিস্কে, আর একটা বিশেষত্ব কি, বিশেষত্ব হলো যে কোরাম নোটগুলা সিমুলটেনিয়াসলি একই স্টোরেজকে অ্যাক্সেস করছে। আমরা যদি কম্পিউটার ম্যানেজমেন্টে যাই, আমরা দেখেছি যে আইসকাজি ইনিশিয়েটরের মাধ্যমে এই মেশিনে ওই ডিস্কটাকে শেয়ার করা হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে এই মেশিনেই হার্ড ডিস্কটা লাগানো। বাট আলটিমেটলি আমরা যদি ফাইলে থেকে সেটিংসে যাই, দেখতে পাবো যে এই মেশিনে একটাই হার্ড ডিস্ক লাগানো আছে ফিজিক্যালি। মানে আমরা যদি ধরি এটা একটা ফিজিক্যাল মেশিন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিস্ক 1 ডিস্ক 2 নামে দুইটা ডিস্ক, যে 512 মেগা এবং 10 GB, হ্যাঁ, এই দুইটা ডিস্ক এখানে অ্যাটাচড। এবং আমরা যদি মেম্বার সার্ভার 02-তে যাই, সেখানেও আমরা দেখতে পাবো একই সিনারিও, এবং আসলে সেম মেশিন থেকে এই ডিস্ক দুইটা নেওয়া একটু আগে আমরা দেখেছি। সো আমাদের এটা সিনারিও যে আমরা এখানে স্টোরেজটাকে কিভাবে কনফিগার করলাম। এবং আমরা বলেছিলাম যে আমরা এটা একটা ফাইল সার্ভারের ফেল ওভার ক্লাস্টার করব। তো আমাদের দুইটা মেশিন উপস্থিত এখানে, এবং থার্ড মেশিনটাতে অ্যাকচুয়ালি আমরা একটা ক্লায়েন্ট মেশিন হিসেবে নিচ্ছি। তো যদি এটা টেস্ট, যাই হোক সেটা ইস্যু না। তো এখান থেকে আমরা অ্যাক্সেস করব, টেস্টিংগুলো করব। তো আমাদের মেশিনগুলা অ্যাকচুয়ালি কিভাবে কানেক্টেড সেটা দেখি আমরা। আমরা এখানে সবাই BR-EX এ কানেক্টেড, মানে হলো একই ভার্চুয়াল সুইচে কানেক্টেড, ওকে। বাট প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে মাল্টিপল সুইচে কানেক্টেড হইতে পারে এবং রিডান্ডেন্ট কানেকশন থাকবে আর কি, হ্যাঁ। তো আমরা এখানে দেখি যে আসলে এই যে দুইটা মেশিনে আমরা আরেকটা ফেজ দেখব এখন, যে দুইটা মেশিন আমার ক্লাস্টার নোড হবে, সেই দুইটা মেশিন অ্যাকচুয়ালি আমরা যেটা করব সেটা হলো আমরা হাই অ্যাভেলেবিলিটি বা ফেল ওভার ক্লাস্টারিং এর যে সার্ভিসটা, সেখানে আমরা সেইটা আমরা ইনস্টল করব। কিভাবে? আমরা মেম্বার সার্ভার 01 দিয়েই শুরু করি, বা ক্লাস্টার নোড আমরা যেটাকে বলছি CL নোড 01, সেখানে আমরা ম্যানেজে গিয়ে অ্যাড রোলস থেকে, এবং তার আগে একটু দেখাই নেই যে দেখেন এখানে আইপি হিসেবে একটা আইপি আছে, হ্যাঁ, 12। তো আমরা ম্যানেজে চলে যাই, অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স থেকে আমরা এটা একটা ফিচার হিসেবে আমরা পাবো। ফেল ওভার ক্লাস্টার অবভিয়াসলি এফ এর আন্ডারে থাকবে। এবং দেখেন আমি এটাকে এখনো চেক করি নাই, বাট সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে ডান পাশে আমাকে কিছু ডেসক্রিপশনে কথাবার্তা লিখেছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড প্রিসাইজ অ্যাবাউট ফেইলওভার ক্লাস্টার। It says failover clustering allows multiple servers to work together. So there will be more than one server working together to provide high availability of server roles. High availability কিসের হবে?
সার্ভার রোলের, অর্থাৎ এই সার্ভার দুইটা যে ভূমিকা পালন করবে সেটা কি ভূমিকা? ফাইল সার্ভারের ভূমিকা। So failover clustering is often used for file services, virtual machines, database applications and mail applications. তো এখানে ফেলোভার ক্লাস্টারিং কি কি জিনিস ফেলোভার ক্লাস্টারিং আন্ডারে আসতে পারে সেটার কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো তার মধ্যে একটা আমরা করে দেখাবো আপনাদেরকে, সেটা হলো ফাইল সার্ভিসেস। তো আমরা দেখলাম এবং জানলাম যে আসলে ফেইলওভার ক্লাস্টারিংটা কি এবং কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। এখন যখনই আমরা এই ফিচারটা অ্যাড করতে গেলাম, সে আমাকে বললো যে এই ফিচারের সাথে সাথে কিছু টুলস ও ইনস্টল হবে। একটা কি, ফেইলওভার ক্লাস্টার ম্যানেজমেন্ট টুল, একটা কনসোল ইনস্টল হবে এবং ফেইলওভার ক্লাস্টার মডিউল ফর উইন্ডোজ পাওয়ারশেল এবং পাওয়ারশেল কমান্ডের মডিউল ইনস্টল হবে। অর্থাৎ পাওয়ারশেল দিয়েও আমরা অনেক কিছু করতে পারবো ফেইলওভারে। সো আমরা অ্যাড ফিচার করে দিচ্ছি, নেক্সট অ্যান্ড ইনস্টল। সো এটা হতে থাক। মেম্বার সার্ভার 01-এ আমরা 2-তে চলে যাই। এখানে আমরা সেম কাজটাই করব। সো এখানে দেখেন আমরা ভুল করে রিমুভ রোলস অ্যান্ড ফিচার্সে ক্লিক পড়ে গেছে আমার, বাট এখানে দেখেন বলছে স্টার্ট দি অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ড। তার মানে যেটাতেই আপনি যান না কেন অন্যটাতে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখন এটা হয়ে গেছে কি, অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ড। আগে ছিল কি, রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ড। কিন্তু আমার ভুলটা কোথায় হয়েছে, আমার অ্যাড রোলস অ্যান্ড ফিচার উইজার্ডে যাওয়ার দরকার ছিল, আমি চলে আসছি ভুল করে রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ডে। কিন্তু সে প্রথম যে সেকশনটা বা পেজটা আসছে সেখানেই কিন্তু বলে দিচ্ছে তুমি কিন্তু স্টার্ট অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স উইজার্ডে যেতে পারো এখান থেকে। তা আমার আর কষ্ট করে ম্যানেজে গিয়ে ক্লিক করা লাগলো না, এখান থেকে চলে যেতে পারলাম। সো এটা একটা হ্যান্ডি ফিচার, জাস্ট এ লিঙ্ক। সো আমরা সেম কাজটাও এখানেও করব। সো অনেকে অ্যাড হচ্ছে। সো আমরা একটু বেশি দূরেই চলে এসেছি, আমরা একদম শুরু থেকেই আবার শুরু করি। সো বিফোর ইউ বিগিন ইনস্টলেশন টাইপ রোল বেসড অর ফিচার বেসড ইনস্টলেশন, এবং মেশিনের নাম বলছে সার্ভার রোলে আমাদের কিছু করার নেই, ফিচার্সে আমরা ফেইলওভার ক্লাস্টারটা ইনস্টল করব। সো সেম থিং বলছে এখানেও। সো আমরা জাস্ট ইনস্টল করে দিব। তো এটা ইনস্টল করলে অ্যাকচুয়ালি কোনো ধরনের রিস্টার্ট চায় না, সো উই নিড টু ওয়েট ফর দ্য ইনস্টলেশন টু ফিনিশ। স্যার এখানে যে ফাইল সার্ভার হবে এটার স্টোরেজটা মেইনলি লোকেশনটা কোথায়, যেটা আইএস কাজী যে টার্গেট সার্ভার ওটাই? তো আমাদের ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। আমরা অন্য নোটটাতেও দেখি, সেখানেও সাকসেসফুল। সো আমাদের এনভায়রনমেন্ট এখন রেডি ফর দ্য টেস্ট। ওকে, এখন আমরা এই জন্য আমাদের ফেইলওভার ক্লাস্টার
আমরা ফেলোভার ক্লাস্টার ম্যানেজারে আমরা যাব। ওকে, সো আমরা টুলসে চলে যাই এবং ফেলোভার ক্লাস্টার ম্যানেজারে চলে যাই। তো এখানেও আসলে আমরা কিছু পড়াশোনা করব ফেলোভার ক্লাস্টার সম্পর্কে জানার জন্য, এবং মাইক্রোসফট আমি বলবো যে খুব হ্যান্ডি ওয়ার্ক করেছে এই জায়গায়, যে মাইক্রোসফট অ্যাকচুয়ালি এখানে বলেছে যে ফেইলোভার ক্লাস্টার কি জিনিস সেটাকে এখানে আসলে একটা লাইনে বলে দিয়েছে, এর চেয়ে শর্ট আর কিছু হইতে পারে না। A failover cluster is a set of independent computers that work together to increase the availability of server roles. সার্ভার রোলের অ্যাভেলেবিলিটিকে ইনক্রিজ করার জন্য কিছু ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার মিলে একত্রে কাজ করে, সেটাই হলো ফেইলোভার ক্লাস্টার। এবং দেখেন আরেকটা লাইন বলছে, দ্য ক্লাস্টার্ড সার্ভার, মানে হলে ক্লাস্টারের মধ্যে থাকা সার্ভারকে বলা হচ্ছে ক্লাস্টার্ড সার্ভার্স, যাদেরকে ফেইলোভার ক্লাস্টার ভাষায় বলা হয় নোড, আর কানেক্টেড বাই ফিজিক্যাল কেবলস অ্যান্ড বাই সফটওয়্যার, সফটওয়্যারের মাধ্যমে এবং ফিজিক্যাল কেবলের মাধ্যমে কানেক্টেড। ইফ ওয়ান অফ দি নোডস ফেইলস, যদি কোনো একটা নোড ফেল করে, another node begins to provide services, অন্য আরেকটা নোড সার্ভিস প্রোভাইড করে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ ফেইলোভার। এই যে যে একজন বন্ধ হয়ে গেল আরেকজন সার্ভিস প্রোভাইড করে, এই যে যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ফেইলোভার। তো মাইক্রোসফট খুব সুন্দর একটা প্যারার মধ্যে পুরা ফেইলোভার ক্লাস্টারিং কি, ক্লাস্টার কি, এবং ফেইলোভার বলতে আমরা কি বুঝি, সেই জিনিসটাকে কিন্তু আসলে বলে দিয়েছে। তো এই জন্য আসলে আমরা পড়লাম এই জায়গাটুকু। এখন নিচে এসছে হলো, উপরে ওভারভিউ ছিল, এখন ক্লাস্টার্স there is no item found, হ্যাঁ। এখন ম্যানেজমেন্টে কি আছে দেখেন, টু বিগিন টু ইউজ ফেইলোভার ক্লাস্টারিং, ফার্স্ট validate your hardware configuration and then create a cluster. তুমি প্রথম আগে ভ্যালিডেট করো তোমার কনফিগারেশন বর্তমান, যদি পাস করো তাহলে তুমি ক্লাস্টার তৈরি করতে পারো। আফটার দিস স্টেপস আর কমপ্লিট, ইউ ক্যান ম্যানেজ দ্য ক্লাস্টার। তো তৈরি করা হয়ে গেলে দেন তুমি ক্লাস্টার ম্যানেজ করতে পারো। ম্যানেজিং এ ক্লাস্টার ক্যান ইনক্লুড কপিং রোলস টু ইট ফ্রম a cluster running Windows Server 2016 or previous version of Windows Server. So আমরা ভ্যালিডেট করব প্রথমে কনফিগারেশন। ওকে, সো আমরা দেখেন ক্রিয়েট ক্লাস্টার কিন্তু সেকেন্ড স্টেপে, প্রথমেই হলো ভ্যালিডেট কনফিগারেশন, এটা হচ্ছে প্রথমে। আমরা যে এই যে এনভায়রনমেন্ট তৈরি করেছি, এই এনভায়রনমেন্টের যে কনফিগারেশন, এটা কি ক্লাস্টারের জন্য উপযোগী নাকি উপযোগী না, সেটা হলো আমাদের ভ্যালিডেট করার বিষয়। তো ভ্যালিডেশনে আসলে অনেক কিছু ভ্যালিডেট হবে, আপনারা দেখবেন নেটওয়ার্ক, সার্ভার, অপারেটিং সিস্টেমের ভার্সন, অপারেটিং সিস্টেমের আপডেট, আমরা যে আমরা যে আইসকাজি করেছি সেই আইসকাজির কনফিগারেশন, হ্যাঁ, সেই আইসকাজি প্রপারলি কনফিগার্ড কিনা সেইটা, এ ধরনের অনেক জিনিসপত্র এখানে টেস্ট করা হবে, আসলে ভ্যালিডেট করা হবে। ইভেন একটা হার্ড ড্রাইভ বন্ধ করে আরেকটা হার্ড ড্রাইভ চালু করে এইভাবে কিন্তু ফেল ওভারটাকে একেবারে টেস্ট করে নেওয়া হবে। তো লট অফ টেস্টিং হবে এখানে।
সো একটু সময় সাপেক্ষ, তো আমরা ভ্যালিডেট কনফিগারেশনের মধ্যে আমরা ঢুকি। তো দেখেন এখানেও অনেক কথাবার্তা বলা আছে। দিস উইজার্ড রানস ভ্যালিডেশন টেস্ট। এই উইজার্ড কি রান করবে? ভ্যালিডেশন টেস্ট। এখন উইজার্ড কি জিনিস? উইজার্ড হলো কালেকশন অফ পেজ। কালেকশন অফ পেজ, যে প্রত্যেকটা পেজে অ্যাকচুয়ালি কিছু কোয়েশ্চেন আস্ক করা হবে এবং আলটিমেটলি আপনি আনসার দিলে আপনি যে কাজটা করার জন্য উইজার্ডটা ওপেন করেছেন সেই কাজটা হয়ে যাবে। যেমন ভ্যালিডেট, আমরা আসলে ভ্যালিডেশন করার জন্য এই উইজার্ডটা ওপেন করেছি। এই উইজার্ডের মধ্যে বিভিন্ন লেভেলে বিভিন্ন কোশ্চেন্স আপনাকে আস্ক করবে এবং আলটিমেটলি ভ্যালিডেশনটা হয়ে যাবে। সেটা কিভাবে, সেই কথাটা এখানে বলছে। This wizard runs validation tests to determine whether this configuration of servers and attached storage is set up correctly to support failover. মানে আমরা যে এতক্ষণ ধরে যে কনফিগারেশন গুলো করেছি, এনভায়রনমেন্ট বিল্ড আপ করলাম, এটা কি ক্লাস্টারের জন্য উপযোগী? এই যে হার্ডওয়্যার আমরা আইএসকেজি অ্যাড করলাম, কানেক্ট করলাম, কনফিগার করলাম, এটা কি সাপোর্ট করবে ফেলওভারকে? সেইটা ভ্যালিডেট করবে। আ ক্লাস্টার সলিউশন ইজ সাপোর্টেড বাই মাইক্রোসফট অনলি ইফ, দেখেন ক্লাস্টার সলিউশন মাইক্রোসফট তখনই সাপোর্ট করবে শুধুমাত্র যদি দ্য কমপ্লিট কনফিগারেশন, সব কনফিগারেশন, সেই সব কনফিগারেশনের মধ্যে কি কি আছে? সার্ভার্স, নেটওয়ার্ক, স্টোরেজ, এই তিনটা লেভেলের কনফিগারেশন পাস করে অল টেস্ট, সমস্ত টেস্ট পরীক্ষা ইন দিস উইজার্ড। এই উইজার্ডে দেয়া যত পরীক্ষা থাকবে সব পরীক্ষা যদি আমার এনভায়রনমেন্ট পাস করে, কি হবে? তখনই ক্লাস্টার সলিউশন সাপোর্টেড বাই মাইক্রোসফট, মানে মানে তখন আমি ক্লাস্টার করতে পারবো। In addition, all hardware components in the cluster solution must be certified for Windows Server 2016. ক্লাস্টার সলিউশনের ভেতরের কম্পোনেন্ট লাইক সার্ভার্স, ওএস, এগুলি উইন্ডোজ সার্ভার 2016 সার্টিফাইড হইতে হবে। If you want to validate a set of unclustered server, মনে করেন আপনি মোর দেন ওয়ান্স সার্ভার যারা ক্লাস্টারের মধ্যে নাই তাদেরকেই বলা হচ্ছে আনক্লাস্টার্ড সার্ভার্স। আপনি যদি ভ্যালিডেট করতে চান তাহলে কি করতে হবে আপনাকে? ইউ নিড টু নো, আপনাকে জানতে হবে দ্য নেমস অফ দ্য সার্ভার, সার্ভারগুলোর নাম জানা লাগবে আপনার। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি? দ্য স্টোরেজ কানেক্টেড টু দি সিলেক্টেড সার্ভার্স উইল বি আনঅ্যাভেলেবল ডিউরিং ভ্যালিডেশন টেস্ট। এই ভ্যালিডেশন টেস্ট যখন রান করা হবে তখন ওই সিলেক্টেড সার্ভারের ডিস্কগুলা আনঅ্যাভেলেবল থাকবে, ওটা ব্যবহার করতে পারবেন না আপনি। ইফ ইউ ওয়ান্ট টু ভ্যালিডেট অ্যান এক্সিস্টিং ফেলোভার ক্লাস্টার, আপনি যদি কোনো এক্সিস্টিং ফেলোভার ক্লাস্টার ভ্যালিডেট করতে চান, ইউ নিড টু নো দ্য নেম অফ দ্য ক্লাস্টার অর ওয়ান অফ ইটস নোড। তখন আপনাকে ক্লাস্টারের নামটা জানা লাগবে। ইউ মাস্ট বি আ লোকাল অ্যাডমিনিস্ট্রেটর অন ইচ অফ দ্য সার্ভার দ্যাট ইউ ওয়ান্ট টু ভ্যালিডেট। আপনি যদি ভ্যালিডেট করতে চান আপনার ওই প্রত্যেকটা সার্ভারের লোকাল অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন থাকা লাগবে। তো আমরা যেহেতু এই যে ইউজার দিয়ে আমরা এখানে ভ্যালিডেশন টেস্টটা চালাবো, এটা কোন ধরনের ইউজার?
পাওয়ারফুল ইউজার, তাই না? অ্যান্ড এন্টারপ্রাইজ অ্যাডমিন, সো ওর সমস্ত জায়গায় পারমিশন আছে, সো পারমিশন নিয়ে কোনো চিন্তা নাই। সো আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন আমাকে বলছে যে তুমি ক্লাস্টার নোডের নাম দাও। তো এই যে দেখেন আমাকে কিন্তু যে যে নাম জানতে হচ্ছে, তাই না? অবভিয়াসলি প্রোডাকশনে আমরা যখন ক্লাস্টার এভাবে করতে যাব, অবভিয়াসলি তখন আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি নামগুলো আগে থেকেই নিয়ে রাখবো, হ্যাঁ। বাট আমরা এখানে আমরা চাইলে নেম এন্টার করতে পারি, অথবা ধরেন যে ব্রাউজ করতে পারি। তবে ব্রাউজ করলে একটা সমস্যা হয়, দেখছেন কি হয়েছে, উইজার্ডই কিন্তু চলে গেছে, এই একটা প্রবলেম আছে। So, আমরা ওই জন্য কি করব, এখানে জাস্ট পেস্ট করার পর আমরা বলবো অ্যাড নোড। এই যে দেখেন ভেরিফাইং। সো আমরা আইডিয়া করছি যে সেকেন্ডটা হবে হলো 2, তাই না? টুই লাইকলি অ্যাড করে দিব। সো যে দুইটা নোডকে আমরা ক্লাস্টার নোড হিসাবে কনফিগার করতে চাই, সেই দুইটা নোডকে আমরা এখানে অ্যাড করলাম এবং নেক্সট দিলাম। এখন এখানে বলছে যে চুজ বিটুইন রানিং অল টেস্টস অর রানিং সিলেক্টেড টেস্টস, এবং দেখেন রান অল টেস্টস এটা রেকমেন্ডেড। এখন বলছে যে টেস্ট কি করে, দ্য টেস্ট এক্সামিন দ্য ক্লাস্টার কনফিগারেশন। ওয়াও, ক্লাস্টার কনফিগারেশনকে সে এক্সামিন করে, পরীক্ষা করে। হাইপার ভি কনফিগারেশন, যদি এখানে হাইপার ভি কোনো ইস্যু থাকে। ইনভেন্টরি, অর্থাৎ কিনা আপডেট, হ্যাঁ, উইন্ডোজের ইনভেন্টরি, এগুলা। নেটওয়ার্ক, স্টোরেজ অ্যান্ড সিস্টেম কনফিগারেশন সে টেস্ট করবে, এক্সামিন করবে। Microsoft supports a cluster solution only if the complete configuration, server, network, and storage can pass all tests in this wizard. In addition, ওই যে আগের কথা আছে, so আমরা all test বুঝলাম, কিন্তু run only test I select, এটা কেন দিব আমি? দিয়াও তো কোনো বিষয় না, দিলাম, কিন্তু কেন দিব, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখেন অল টেস্টে অনেক সময় কি হইতে পারে, কোনো একটা টেস্ট ফেইল হইতে পারে, এবং যে টেস্টটা ফেইল হলো সেই ফেইল কেন হলো সেটা আইডেন্টিফাই করে সেটা যদি আমরা রেকটিফাই করতে পারি, তখন পরবর্তীতে আবারও আমাকে ভ্যালিডেশন করা লাগবে। তো তখন কি আর ভ্যালিডেশনে আমি অল টেস্ট রান করব? না, তখন রান করব যেই টেস্টটা ফেইল হয়েছিল শুধু ওই টেস্টটা, তাইলেই হবে। ব্যাপারটা এরকম। সো আমরা অল টেস্ট সিলেক্ট করে দিলাম, আমরা নেক্সট দিলাম। এখন দেখেন এখানে কিন্তু কনফার্মেশনের আগে আপনাকে বলে নিচ্ছে যে সে কি কি টেস্ট রান করবে। ইউ আর রেডি টু স্টার্ট ভ্যালিডেশন, প্লিজ কনফার্ম দ্যাট দ্য ফলোইং সেটিংস আর কারেক্ট। এখন আপনি যে নোট দুইটা দিয়েছেন সেই নোট দুইটা ঠিক আছে কিনা সেটা একটা জিনিস আপনি এখানে চেক করবেন। ওকে ফাইন, আই এম, দুইটা মেশিনের নাম ঠিক আছে, এবং দেখেন কত কিছু করতেছে। ইনভেন্টরি, হ্যাঁ, ইনভেন্টরি শেষ হইতে দেখেন এই যে অপারেটিং সিস্টেম ইনফরমেশন, মেমোরি ইনফরমেশন, প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস, রানিং প্রসেস, সার্ভিসেস ইনফরমেশন, সফটওয়্যার আপডেট, সিস্টেম ড্রাইভার, সিস্টেম ইনফরমেশন, টিপিএম ইনফরমেশন, আনসাইন ড্রাইভার্স, নেটওয়ার্ক চলে আসলো, হ্যাঁ, আইপি কনফিগারেশন, নেটওয়ার্ক কমিউনিকেশন, উইন্ডোজ ফায়ারওয়াল, এবার চলে আসলো স্টোরেজ, লিস্ট ডিস্ক, ভ্যালিডেট ডিস্ক, নেটওয়ার্ক বাইন্ডিং, সিএসভি সেটিংস, ডিস্ক অ্যাক্সেস লেটেন্সি, আরবিট্রেশন, ফেইল ওভার। দেখছেন ডিস্ক ফেইল ওভার এখানে সেটা টেস্ট অলরেডি করে ফেলবে।
ফাইল সিস্টেম ডিস্কের, এমপিআইও বেসড ডিস্ক, মাল্টিপল আরবিট্রেশন, স্কাজি দেখছেন, সিমুলটেনিয়াস ফেইলিওর, স্টোরেজ স্পেস পারসিস্টেন্স, অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগারেশন সে চেক করবে। সো বুঝতে পারছেন। এবং দেখেন ভ্যালিডেট অপারেটিং সিস্টেম এডিশন, সেম এডিশন থাকলে ভালো। সো ডিফারেন্ট এডিশন থাকলে হবে না যে তা না, হবে, নো প্রবলেম। আপডেট লেভেল, সিস্টেম ড্রাইভার লেভেল, সো লট অফ ভ্যালিডেশন সে কিন্তু এখানে করবে। সো আমরা নেক্সট দিব, নেক্সট দিলে সে যে ভ্যালিডেশন শুরু করে দিয়েছে। গ্রিন মানে হলো লাইভ, অ্যান্ড গ্রিন মানে হলো ভালো অবস্থায় আছে, পাস করছে, এবং দেখেন রেজাল্ট এখানে দেখাবে। সো ইট উইল টেক সাম টাইম, সো ইউ নিড টু হ্যাং আউট হিয়ার ফর দ্য টেস্ট টু ফিনিশ। সো আমরা দেখি টেস্ট কিভাবে ফিনিশ হচ্ছে। স্যার 2 মেশিনে কি একইভাবে হচ্ছে সেম টেস্ট রান করতে হবে? এটা এক জায়গা থেকে করলেই হবে। যেমন আমরা এনএলবি করলাম এক জায়গা থেকে, ওরকম।
টেস্টিং দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। Yes. টেস্টিং হ্যাজ কমপ্লিটেড ফর দ্য টেস্ট ইউ সিলেক্টেড। আচ্ছা একটু পরে বলুন। You should review the warnings in the report. A cluster solution is supported by Microsoft only if you run all cluster validation tests and all tests succeed with or without warnings. মানে হলো যে এখানে ক্লাস্টার ভ্যালিডেশন টেস্টটা সাকসিড যদি করে, সেটা যদি উইদাউট ওয়ার্নিং সাকসিড করে তাহলে তো খুব ভালো, বাট ওয়ার্নিং সহ যদি সাকসিড করে তাহলেও কিন্তু আপনি ক্লাস্টার করতে পারবেন। এখন ওয়ার্নিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে দুইভাবে ডিল করা যেতে পারে। এক হলো যে ওয়ার্নিংটাকে আমরা সলভ করব, দ্বিতীয়ত হলো ওয়ার্নিংটাকে আমরা ইগনোর করব। তো আমাদেরকে বুঝতে হবে কোনটা আমরা ইগনোর করব। তা আমরা দেখি এখানে কি কি সাকসেস হলো আর কি কিতে সমস্যা হলো। তা আমরা একটু নিচের দিকে যাই, সবই সাকসেস দেখতে পাচ্ছি। নিশ্চয়ই কোথাও একটা কিছু আছে যার জন্য আসলে, এই যে এখানে দেখেন ভ্যালিডেট নেটওয়ার্ক কমিউনিকেশন, এখানে ওয়ার্নিং আছে। এবং দেখেন নেটওয়ার্কের এখানে ওয়ার্নিং আছে। এবং রেজাল্টে কি দেখাচ্ছে দেখেন, টেস্টিং হ্যাজ কমপ্লিটেড, আগের কথাটাই বলেছে। ওয়ার্নিং সম্পর্কে এবার লিখছে, node cl node 02.abc.local is reachable from node cl node 01.abc.local by only one pair of network interface. It is possible that this path is a single point of failure for communication within the cluster. Please verify that this single path is highly available or consider adding additional networks for the cluster. এখানে যেটা বলছে সেটা হলো যে ক্লাস্টারের জন্য আপনি এডিশনাল নেটওয়ার্ক এনেবল করা উচিত, ঠিক আছে, বাট এটা দিয়েও চলবে, ওয়ার্নিং এ ব্যাপারেই দেখিয়েছে আসলে। সো এইটাকে আমরা আসলে ইগনোর করতে পারি। ইগনোর করে আমরা কিন্তু বলতে পারি যে ক্রিয়েট দ্য ক্লাস্টার নাও ইউজিং ভ্যালিডেটেড নোডস। আমরা চাইলে চেক করে দিয়ে ফিনিশ দিয়ে দিতে পারি। তখন যেটা হবে সেটা হলো যে ক্লাস্টার আমার এনভায়রনমেন্ট ডিটারমিন করে নিজেই ক্লাস্টার কনফিগারেশন করে ফেলবে। খুবই ভালো, নিজে নিজে যদি ক্লাস্টার করে ফেলে সমস্যা কি, তাই না? কিন্তু সমস্যা হলো যে আমরা ভেতরে সে কি করছে সেটা আমরা জানবো না, এবং আমরা আসলে নিজে থেকে যদি কনফিগার করতে চাই পরে পরে কিন্তু সেটা আর আমরা বুঝতে পারবো না যে আসলে কিভাবে কনফিগার করব। তো আমরা চাইবো ফ্রম স্ক্র্যাচ থেকে আসলে এইটা দেখার জন্য। সেই জন্য আমরা আসলে বলবো যে না, ভ্যালিডেশন তুমি করছো ভালো হয়েছে, এখন আমি আমার মতন করে ক্লাস্টারটা তৈরি করব। সো আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি। তো দেখেন ফিনিশ দেওয়ার পরে সেরকম কোনো ক্ষতি বৃদ্ধি হয় না, এখানে কিছুই আসে নাই, আগের মতনই আছে উইজার্ডটা, তাই না? কিন্তু আমরা এখন আর ভ্যালিডেশন না করে এখন ক্রিয়েট ক্লাস্টারে যেতে পারি, এটা হচ্ছে ডিফারেন্স। তো আগে যদি আমরা ক্রিয়েট ক্লাস্টারে যেতাম তখন কিন্তু আমাদেরকে ভ্যালিডেট কনফিগারেশন দেখাইতো, ক্লাস্টার ক্রিয়েট করতে দিত না। তো আমরা ক্লিক করি, তো দেখেন সেম টাইপের একটা উইজার্ড দেখাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ, সিলেক্টেড সার্ভার্স, ক্লাস্টার নোড 1, আমরা সেই একইভাবে অ্যাড করছি, ডিফারেন্স তো কিছু দেখি না। চলেন আমরা দেখি সামনে কি আছে। এবং দেখেন বাম পাশে যদি একটু চোখ রাখেন আপনি তাহলেই বুঝতে পারবেন যে কি জিনিসটা দেখাচ্ছে। দেখছেন দেখছেন দুইটা দেখানোর পর কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না? এই জায়গাটা একটু আগে ছিল কিন্তু ভ্যালিডেশন, এখন কিন্তু অন্য জিনিস হয়ে গেছে। দেখছেন বলছে অ্যাক্সেস পয়েন্ট ফর অ্যাডমিনিস্ট্রিং দ্য ক্লাস্টার। এই যে দুইটা মেশিন মিলে একটা ক্লাস্টার হবে, ভ্যালিডেশন যে কমপ্লিট হয়ে গেছে উইজার্ড কিন্তু বুঝতে পেরেছে এবং আমাকে পরবর্তী ফেজে নিয়ে গেছে। আমরা নেক্সট দিচ্ছি, তখন আমাকে বলছে যে এই ক্লাস্টারের
একটা নাম দাও, এবং ক্লাস্টারকে যে তুমি অ্যাক্সেস করবা ক্লাস্টারের একটা আইপি দাও। তো এই নামটা নেট বায়োস নেম, এবং নেট বায়োস নেমের একটা লিমিটেশন আছে 15 ক্যারেক্টারের। সেই লিমিটেশনসটা এখানে আপনাকে ফলো করা লাগবে। এবং বলছে one or more IP version 4 addresses could not be configured automatically। এই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে এখানে, এবং এটা একটা এমন অ্যাড্রেস হইতে হবে যেটা আসলে নেটওয়ার্কে কেউ ব্যবহার করছে না। সো আমরা যদি পিং দেই 192.168.88. আমরা যদি 10 দেই, দেখি 10 আছে কিনা নেটওয়ার্কে। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তাহলে আমরা 10 আইপিটা ইউজ করতে পারি, এবং আমরা ধরেন ক্লাস্টার এর নাম দিব আমরা FSCL01, ফাইল সার্ভার ক্লাস্টার 01। আমরা নেক্সট দিয়ে দিলাম। কি বলছে? You are ready to create cluster. This wizard will create your cluster with the following settings. কি জিনিস? ক্লাস্টারের নাম, ক্লাস্টারে কোন দুইটা নোড থাকবে, এবং ক্লাস্টার রেজিস্ট্রেশন। ডিএনএস এন্ড অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেসে এই ক্লাস্টারটার রেজিস্ট্রেশন হবে। তার মানে দুই জায়গায় ক্লাস্টারের তথ্যটা অ্যাড হবে, এবং একটা এর সাথে সাথে আইপি অ্যাড্রেস অ্যাড হবে। তো আমরা অ্যাহেড অফ টাইম আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিতে চলে যাব। হ্যাঁ, গেলাম। সেখানে আমরা ডিএনএস এ যাব দেখার জন্য যে 10 আইপি দিয়ে কোনো এন্ট্রি আছে কিনা। দেখেন, there is no entry for 10 আইপি, তবে কিছু এন্ট্রি আছে এক্সট্রা যেগুলি আসলে আমরা রাখতে চাই না। দেখেন 12 এবং 13-র জন্য এন্ট্রি আছে অনেক, সেইগুলোকে আমরা ডিলিট করে দেবো। অ্যাকচুয়ালি এক্সট্রা এন্ট্রিগুলো আমরা চাই না। আমরা এই 3টা নোডই একমাত্র চাই। W2K16-AD যেটা সে নিজে, এই যে W2K16-AD, আর CL নোড 01 and CL নোড 02 12-13। তাহলে 10-এর এন্ট্রি এখানে নাই কোনো। হ্যাঁ, রিভার্স লুকআপে যাই আমরা। এখানে শুধুমাত্র 11-র এন্ট্রি আছে। আমরা একটা কাজ করি, 12-র এন্ট্রি দিয়ে দেই এবং 13-র এন্ট্রি দিয়ে দিই। দেখেন এখানে আপডেট হয়ে যাবে। 12 আপডেট হয়ে গেছে। দেখি 13টা। সো আমরা একটু ক্লিয়ার ক্যাশ করে দেই।
এবং ns lookup লঞ্চ করি। ওকে ফাইন, এই জায়গাটা আমরা দেখে নিলাম এবং আরেকটা জায়গা যাব আমরা ইউজার্স এন্ড কম্পিউটার্স, এবং সেখানে কম্পিউটার্স এর আন্ডারে দেখেন আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা কিছু মেশিন আছে। সো সেই মেশিন গুলোকে আমরা রিমুভ করে দেব, ডিলিট, ইয়েস টু অল, এবং এই দুইটা এই তিনটা মেশিনই আছে। তার মানে আরেকটা মেশিন যুক্ত হবে কি নামে, ওই যে FSCL01 নামে। কিন্তু আমরা যদি এই চেক বক্সটাতে চেক দেই, সমস্যা যেটা হবে সেটা হলো যে কি লিখছে এখানে দেখেন, অ্যাড অল এলিজিবল স্টোরেজ টু দ্য ক্লাস্টার। ক্লাস্টারে যতগুলো স্টোরেজ আমি কনফিগার করেছি সব নিজে থেকেই সে নিয়ে নেবে। তাহলে আমরা কিভাবে কনফিগার করব স্টোরেজ? তো এটা আমরা চাই না। কারণ আমরা শিখতে চাই যে কিভাবে ক্লাস্টারে স্টোরেজ অ্যাড করা যায়, সেটা আমরা দেখব। এবং আরেকটা জিনিস আমরা দেখে নিব যে এই টাইম অ্যান্ড ডেটটা ঠিক আছে কিনা। 10টা 19, 1-11, এবং আমরা নোট 2-তে চলে যাই, সেখানে দেখি 10টা 19, 1-11, সো সমস্যা নাই। এবং আমরা এডিতে চলে যাব, সেখানে দেখব 10টা 19, 1-11, ফাইন, PM। ওকে, সো তাই যদি হয়ে যায় তখন আমরা নেক্সটে যাব, এবং এটা হচ্ছে। তো দেখেন এখানেও সাকসেসফুলি কমপ্লিট হলো, বাট একটা ওয়ার্নিং চলে আসলো। এই ওয়ার্নিংটাও অ্যাকচুয়ালি ইগনোরেবল। কেন আমরা এখানে পাবো? দেখেন কোন দুইটা নোড মিলে ক্লাস্টার হয়েছে সেই দুইটা দেখাচ্ছে এখানে। ক্লাস্টারের নাম কি সেটা দেখাচ্ছে, 88.10 দেখাচ্ছে। আমাদের এখানে দেখার বিষয় যেটা, সেটা হলো ওয়ার্নিংটা কিসের। আমরা পড়ি, an appropriate disk was not found। আমরা তো কোনো ডিস্ক দেই নাই, তো তাহলে ডিস্ক পাবে কিভাবে? তো তাহলে তো কথা সত্য। কেন কোন ডিস্ক পায় নাই? ফর কনফিগারিং আ ডিস্ক উইটনেস, একটা ডিস্ক উইটনেস ডিস্ক সে পায় নাই কনফিগার করার জন্য। দ্য ক্লাস্টার ইজ নট কনফিগার্ড উইথ এ উইটনেস। ক্লাস্টার উইটনেস দিয়ে কনফিগার করা নেই, তাই বলছে। As a base practice, configure a witness to help achieve highest availability of the cluster। বলছে যে তুমি হাইয়েস্ট অ্যাভেলেবিলিটির জন্য উইটনেস তুমি কনফিগার করো। If this cluster does not have shared storage, configure a file share witness or a cloud witness। তার মানে উইটনেসের কতগুলো ধরন এখানে বলছে, শেয়ার্ড স্টোরেজ, ফাইল শেয়ার উইটনেস অথবা ক্লাউড উইটনেস। এখন উইটনেস আবার কি জিনিস, সেটা হচ্ছে প্রশ্ন। তো আমরা ফিনিশ দিয়ে উইটনেস নিয়ে আমরা কথা বলবো। ফিনিশ দিয়ে আমরা আবারও এই যে দেখেন, দেখছেন চেঞ্জ হয়ে কি আসছে, এগুলি সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক না?
এবং দেখেন FSCL01 অনলাইন দেখাচ্ছে, এবং এটা যদি আমরা এক্সপ্যান্ড করি আমরা দেখতে পাবো এর IPO10 সেটাও দেখাচ্ছে অনলাইন। আচ্ছা, ভালো কথা। আর কি আছে? FSCL has 0 clustered roles, মানে হলো এই ক্লাস্টারে এখনো কোনো রোল নাই, কেবল কনফিগারেশন শুরু হয়েছে। এবং এই ক্লাস্টারে নোড আছে কয়টা? 2টা। ক্লাস্টারের নেটওয়ার্ক হলো একটা, এবং কারেন্ট হোস্ট সার্ভার হলো CL নোড 01। এবং 2টা এররের কথা এখানে আসছে অ্যাকচুয়ালি। DNS এর কিছু কথা বলছে যে ক্লাস্টার নেটওয়ার্ক নেম রিসোর্স ক্লাস্টার নেম ফেইল্ড রেজিস্ট্রেশন করতে ফেইল করছে, এই জন্য আমরা এডিতে যাব। এডিতে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখবো যে হ্যাঁ এই যে আসছে তো ক্লাস্টার নেম, এই যে দেখেন ক্লাস্টার ভার্চুয়াল নেটওয়ার্ক নেম অ্যাকাউন্ট চলে এসছে। এবং আমরা যাই এখানে রিফ্রেশ দিয়ে আমরা দেখি যে 10 আইপিটা আসছে কিনা। রিফ্রেশ দিই, 10 আইপিটা কিন্তু এখানে আসে নাই, তাই না? 10 আইপিটা তো আমরা যেহেতু 10 আইপিটা আসে নাই সেই কথাটাই এখানে আসলে বলছে যে ক্লাস্টার নেম ফেইল্ড রেজিস্ট্রেশন অফ ওয়ান অর মোর অ্যাসোসিয়েটেড DNS নেম। DNS সার্ভারের ইস্যুর জন্য অনেক ক্ষেত্রে হইতে পারে। তো তাহলে আমরা অ্যাকচুয়ালি নোড CL নোড 01 abc.local এবং আমরা আরেকটা জিনিস দেখে নিই নেটওয়ার্কস এর মধ্যে, এই যে ক্লাস্টার নেটওয়ার্ক কানেকশন, এই যে CL নোড 01 এবং দেখেন তার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, CL নোড 02 তার আইপি অ্যাড্রেসও দেখাচ্ছে। এই দুইটা জিনিসই দেখাচ্ছে এখানে। তো স্টোরেজ কনফিগার করা নাই সেটা বলছে। তো আমরা এখানে এডিতে আমরা FSCL01 এবং এর এগেইনস্টে 192.168.88.10 এটা আমরা অ্যাকচুয়ালি দিয়ে দিব। সাকসেসফুলি ক্রিয়েটেড, রিফ্রেশ। ঠিক আছে, এবং আমরা দেখেন মেম 01-এ আমরা যদি সার্ভারে যাই দেখেন মাল্টিপল আইপি অ্যাড্রেস হয়ে গেছে, দেখছেন? মাল্টিপল আইপি অ্যাড্রেস হয়ে গেছে। এবং আমরা যদি প্রপার্টিজে যাই আমরা দেখি এখানে মাল্টিপল আইপি অ্যাড্রেস, প্রপার্টিজ তো না, এই স্টেটাসে যাব আমরা, ডিটেইলে। এই যে দেখেন আইপি অ্যাড্রেস 10 কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, এই জন্য মাল্টিপল আইপি অ্যাড্রেস বলছে।
তাহলে আমাদের কি হলো, আমরা রিফ্রেশ দেই। তাহলে আমরা এখন ক্লাস্টারে একটা ফেজ শেষ করলাম, সেটা হলো যে ক্লাস্টার আমরা ক্রিয়েট করলাম, বাট এখানে আমরা এখনো স্টোরেজ দেই নাই। তো স্টোরেজ দেওয়ার আগে আমরা চলেন সেকেন্ড নোডটা থেকে ঘুরে আসি, সেকেন্ড নোডে কি অবস্থা। তো সেকেন্ড নোডে এসে আমরা যদি দেখি, টুলস থেকে, এখানে তো আমরা হাতই দেই নাই, টুলস থেকে আমরা ফেল ওভার ক্লাস্টার ম্যানেজারে যাব এবং আমরা দেখতে পাবো যে সেম কনফিগারেশনটা এখানেও চলে আসছে ফেল ওভার ক্লাস্টার ম্যানেজারে।
তো এখানে আমরা এখন স্টোরেজটা অ্যাড করব। হ্যাঁ, তো স্টোরেজ নোডটা এখানে দেখেন এক্সপ্যান্ড করার পর আমরা যদি ডিস্কে যাই, তো এখানে দেখেন যে কোনো ডিস্ক আসলে এখানে নাই। তো আমরা রাইট ক্লিক করে অ্যাড ডিস্ক করব, অ্যাড ডিস্ক। তো এরপরে যদি আবার কখনো একটা ক্লাস্টারে আরো ডিস্ক অ্যাড করা লাগে, তখন এখান থেকে আসলে অ্যাড করা লাগবে। তো আমরা এটা জেনে গেলাম। তো দেখেন ওই দুইটা ডিস্ক আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে, ডিস্ক 1 অ্যান্ড ডিস্ক 2। আমরা ওকে করে দিলাম। এই যে দেখেন দুইটা ডিস্ক আমার অ্যাড হয়ে গেল, এবং এখানে দেখাচ্ছে অ্যাসাইন টু অ্যাভেলেবল স্টোরেজ, এবং ডান পাশে দেখাচ্ছে কিন্তু 10 জিবি প্রথমটা, এবং দেখেন নিউ ভলিউমটা কিভাবে দেখাচ্ছে। তো আমরা যদি নিউ ভলিউমটাকে আমরা রাইট ক্লিক করে আমরা অ্যাড টু ক্লাস্টার শেয়ার্ড ভলিউমস এর মধ্যে আমরা নিয়ে যেতে পারি। এই যে দেখেন এটা ক্লাস্টারের মধ্যে এই ভলিউমটা চলে আসলো। এই যে এটার নাম হয়ে গেল CSVFS। এবং আমরা যদি রিফ্রেশ দেই, দেখেন এবার একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবে। যদি আমরা এটা সিলেক্ট করি, দেখেন এবার হয়ে গেছে সি ক্লাস্টার স্টোরেজ ভলিউম 1, একটু ডিফারেন্ট হয়ে গেছে। কিন্তু আমরা এখন এই ডিস্ক 2 যেটা 512, সেটাকে আমরা আসলে কোরাম ডিস্ক হিসাবে কনফিগার করব। তো তার আগে আমরা একটু আলোচনা করব যে আসলে কোরাম ডিস্কটা কি। তো দেখেন এখানে আমাদের ক্লাস্টারে নোড আছে কয়টা? নোড 1 অ্যান্ড নোড 2, দুইটা নোড আছে আমাদের। এখন দেখেন 2 নোড ক্লাস্টারে বলা হয় যে প্রত্যেকটা নোডের একটা ভোটিং ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা আছে। তো তাহলে ক্লাস্টার নোড 1 এর ভোট 1 এবং ক্লাস্টার নোড 2 এর ভোট 1, তাহলে সর্বমোট ভোট কত হলো? 2টা, তাই না? এখন যদি কোনো একটা নোড ডাউন হয়ে যায়, তাহলে আসলে 50% of the cluster is down. কিন্তু ধরেন এটা 51% না হলে তো অ্যাকচুয়ালি কি ক্লাস্টার আপ হওয়ার সম্ভব না। এই জন্য একটা ডিস্ককে উইটনেস হিসেবে রাখা হয়, সেই ডিস্কেরও একটা ভোট থাকে। তো 2 নোড ক্লাস্টারে তখন ওই ডিস্কের একটা ভোট আর এই ক্লাস্টার নোড 2 এর ভোট মিলে 2 ভোট হয়। তাহলে 2 নোড ক্লাস্টারে 3 ভোটের মধ্যে 2 ভোট থাকলে 50%-এর উপরে কিন্তু ভোট দেওয়ার থাকে, অর্থাৎ ক্লাস্টার অন থাকবে, এটা বোঝায়। ধরেন সংসদে যদি 300 জন মেম্বার থাকে, তাহলে 150 জনের উপরে মেম্বার থাকতে হবে যদি কোনো আইন পাশ করতে হয়। তার মানে 151 জনের উপস্থিতি থাকা প্রয়োজন। যদি 151 জনের নিচে হয়, 50 হয়, তাহলে কিন্তু হবে না। এখানেও কিন্তু ব্যাপারটা তাই। এই জন্য একটা উইটনেস ডিস্ক লাগবে। তো নর্মালি উইটনেস ডিস্ক যখন আমরা কনফিগার করব, তখন আমরা অবশ্যই দেখব যে ডিস্কটাকে আমরা অ্যাসাইন করতে চাই উইটনেস ডিস্ক হিসাবে, অ্যাভেলেবল স্টোরেজ হিসাবে সেটাকে থাকতে হবে। অ্যাসাইন টু এর আন্ডারে সেটা অ্যাভেলেবল স্টোরেজ হিসাবে থাকতে হবে। এটা থাকা অবস্থায় আমরা এই মেইন নোডে রাইট ক্লিক করে যাব হলো মোর অ্যাকশনে। মোর অ্যাকশনে গিয়ে আমরা দেখতে পারবো যে কনফিগার ক্লাস্টার কোরাম সেটিংস আছে, সেখানে যাব আমরা। সে কোরাম সেটিংসে গিয়ে আমরা দেখেন বলবো আমাদের মতন করে আমরা কোরাম সেটিংস করতে চাই, অ্যাডভান্স কোরাম কনফিগারেশন, আমরা নেক্সট দিব। এবং সেখানে আমরা বলবো যে
অ্যাসাইন অর রিমুভ নোড ভোটস ইন ইউর ক্লাস্টার, আমরা কোনোটাই রিমুভ করব না, আমরা যেরকম আছে সেরকমই সব নোডেরই একটা করে ভোট থাকবে, এটা আমরা বলবো এবং নেক্সট দিব। এখন আমরা বলবো যে কনফিগার ডিস্ক উইটনেস, আরো উইটনেস করা যায়, ফাইল শেয়ার উইটনেস করা যায়, ক্লাউড উইটনেস করা যায়, আগে আমরা দেখেছিলাম। সো আমরা তখন ডিস্ক উইটনেস বলবো, যেহেতু ওইভাবে আমরা আমাদের ডিস্কটাকে প্রিপেয়ার করেছি। তখন আমরা যখন নেক্সট দিব তখন আমরা দেখতে পাবো যে ওই ডিস্কটা আমাদের এখানে শো করছে, এই যে ডিস্ক টুটা। যদি ডিস্ক টুটা অ্যাভেলেবল স্টোরেজ হিসাবে আপনি না দেন তাহলে কখনোই এখানে আসবে না, বুঝছেন? সেটা অবশ্যই দেওয়া লাগবে। তো আমরা নেক্সট দিব এবং এখানে জাস্ট একটা সামারি দেখাচ্ছে, অল নোডস আর কনফিগার টু হ্যাভ কোরাম ভোটস, যে ভোটের কথা আমরা বলেছিলাম, এবং ক্লাস্টার ম্যানেজ ভোটিং এনেবলড, ডিস্ক উইটনেস ক্লাস্টার ডিস্ক 2 এবং সাকসেসফুল হয়ে গেল, ফিনিশ। এখন দেখেন এটার অ্যাসাইন টু কি হয়ে গেছে, ডিস্ক উইটনেস ইন কোরাম, এটা অ্যাসাইন হয়ে গেছে। তাহলে এখন আমরা আরেকটা ফেজ করে ফেললাম, যেটা হলো ডিস্ক অ্যাড করা। ক্লাস্টারের একটা মেইন বিষয় ছিল যে ক্লাস্টার কি করে, ফেলওভার ক্লাস্টার কি করে, দেখেন এই যেখানে বলছে ইনক্রিজ দি অ্যাভেলেবিলিটি অফ সার্ভার রোলস। এখনো পর্যন্ত কিন্তু রোলের কোনো কথাই আসে নাই, তার মানে ক্লাস্টার কনফিগারেশন এখনো শেষ হয় নাই। আমাদেরকে এখন যে কাজটা করা লাগবে সেটা হলো রোল কনফিগার করা লাগবে। তো এখন দেখেন এই রোলে রাইট ক্লিক করলে আমরা বলতে পারবো তখন কনফিগার রোল। আমরা গেলাম কনফিগার রোলে, আমরা চাই ফাইল সার্ভার রোলটা কনফিগার করতে আন্ডার ক্লাস্টার। সো দেখেন এই যে ফাইল সার্ভার আছে, তো আমরা ফাইল সার্ভারে ক্লিক করি। দেখেন এখানে একটা এরর দেখাচ্ছে, দিস ইজ নট ওয়ার্নিং, দিস ইজ এরর। বলছে required role or feature file services could not be found on any node. To add roles or features, use server manager. তো আমরা যাই সার্ভার ম্যানেজারে গিয়ে, আমরা ম্যানেজে গিয়ে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে যাই এবং সেখান থেকে আমরা যদি সেল নোট 02 ইজ ইট, আমাদেরকে একটু দেখে নিতে হবে সেল নোট 02। সো আমরা এখানে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে গিয়ে আমরা দুইটা জিনিসই একই জায়গা থেকে করতে পারি। 02 এ নেক্সট দিলাম আমরা, দেখেন ফাইল অ্যান্ড আইএসকাজি স্টোরেজের আন্ডারে, ফাইল অ্যান্ড আইএসকাজির আন্ডারে দেখেন ফাইল সার্ভার কিন্তু চেকই দেওয়া নাই, ইনস্টলই করা নাই, তাহলে হবে কিভাবে? সো আমরা এটা ইনস্টল করতে হবে আমাদেরকে, ইনস্টল। তো আমরা এখানে ফাইল সার্ভারটা ইনস্টল করে ফেললাম। আমাদেরকে মেম্বার সার্ভার 1-এও একই কাজ করা লাগবে। এখানে আরেকটা এরর দেখাচ্ছে বলছে, বাট আমরা রিফ্রেশ দিই, দেখি 3টা এরর নাকি। সেম এররটা দেখাচ্ছে, বাট রেজিস্ট্রেশন তো
আচ্ছা, আমরা ওটা অ্যাড্রেস করব। এখানেও আমরা ম্যানেজ থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে চলে যাই। সেখান থেকে ফাইল সার্ভার 1-এ আমরা CL Node 01-এ ফাইল সার্ভার ইনস্টল করে ফেলব এবং আমরা ইনস্টল করে ফেলব। এখন আমরা আবারও রোলসে যাব, কনফিগার রোল, ফাইল সার্ভারে ক্লিক করব। এবার আর দেখেন কোনো এরর দেখাচ্ছে না। হ্যাঁ, আমরা নেক্সট দিলাম, আমরা স্কেল আউট ফাইল সার্ভার করব এবং অ্যাক্সেস পয়েন্ট মানে হলো ফাইল সার্ভারের নাম, এখানে দিতে হবে। আমরা বললাম যে FSRV01 ফাইল সার্ভার 01 এই নাম আমরা দিলাম। এখন এই FSRV01 নামে একটা কম্পিউটারসের মধ্যে কম্পিউটার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমরা যদি যাই এখানে, ডিএনএস এর এখানেও তো এন্ট্রি হবেই, তার সাথে সাথে আমরা ডিএনএসটাকে একটু রিস্টার্ট দিই। এই যে এখানে এই জায়গাটাতে ওটা তৈরি হবে। আমরা যদি নেক্সট দিই, এই যে দেখেন কনফিগার হাই অ্যাভেলেবিলিটি এখন তৈরি হচ্ছে সেটা। এবং আমরা যদি ফিনিশ দিয়ে দিই, দেখেন এই যে রোল অ্যাড হয়ে গেছে এবং রানিং স্কেল আউট ফাইল সার্ভার। এখন আমরা ডিএনএস এ যদি দেখি, এখানে যদি দেখি, এখানেও দেখতে পাবো একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, দেখছেন FSRV01 এবং ডিএনএসও কিছু এন্ট্রিজ চলে আসার কথা। রিফ্রেশ যদি না আসে তো এখানে তৈরি করে দিব। হ্যাঁ, FSRV01 এবং তার আইপি অ্যাড্রেস দিব হলো 88. একটা দিব হলো 12, কপি করে নিন। আরেকটা দিব হলো 13। এই দুইটা জিনিস আমাদেরকে দিতে হবে। ওকে, ডান। যদি না ক্রিয়েট হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে ক্রিয়েট হয় নাই, সেজন্য আমরা এই দুইটা এন্ট্রি আসলে দিয়ে দিলাম 12 টাকা। ঠিক আছে, তো আমরা 01-এ যদি চলে যাই, আমরা একটু রিফ্রেশ দিব, একটু সময় দিব জিনিসগুলোকে ইনকর্পোরেট করার জন্য, কেবলই তৈরি হয়েছে। আর এখানে বিভিন্ন এরর দেখাইছে অ্যাকচুয়ালি আলটিমেটলি, বাট আশা করছি এগুলি ঠিক থাকবে।
যেহেতু আমরা ম্যানুয়ালি কিছু জিনিস করেছি, এবং আমরা জাস্ট কি করতে পারি, মোর অ্যাকশনে গিয়ে ক্লোজ করে আরেকবার ক্লাস্টারের রিফ্রেশ করলে টুলস, টুলস থেকে আমরা ফেল ওভার ক্লাস্টার ম্যানেজার জাস্ট আরেকবার অন করি। তখন প্রপারলি এই জায়গায় তো আমরা রোলস এর আন্ডারে যদি যাই, আমরা দেখতে পাবো যে এটাতে যদি আমরা সিলেক্ট করি, আমরা রিসোর্সেস দেখতে পাবো এবং আমরা এখানে শেয়ারও দেখতে পাবো আসলে। তো শেয়ারের এখানে যে অ্যাড ফাইল শেয়ার করা যায়, তো এই যে এখনই দিতে গেলে এই জিনিসটা বলবে রিসোর্স ইজ নট অ্যাভেলেবল, তো এটার জন্য একটু সময় দেওয়া লাগবে। ওকে, রিফ্রেশ করে একটু সময় দেওয়া লাগবে। অ্যাড ফাইল শেয়ার যদি দিই আমরা, দেখি আসে কিনা। Access point is not ready to be used for file share. So আমরা এবং দেখেন এই ফাইল সার্ভারকে কিভাবে অ্যাক্সেস করা লাগবে সেটা দেখাচ্ছে /fsrv01। Actually machine দেখাচ্ছে। তো আমরা 10কে যদি পিং করি, এখন কিন্তু 10কে পাবো, বুঝছেন? আবার রোলসে যাই আমরা, অ্যাড ফাইল শেয়ার দেখি, প্রোপাগেশন ডিলে, হ্যাঁ একটু সময় দিই, 2 মিনিট সময় দিই।
নেম রেজলিউশন এরর দেখাচ্ছে কেন দেখাচ্ছে সেটা একটু ইনভেস্টিগেট করতে 11 আছে ঠিকই আছে। টেন 19166 12 হলো 13। আচ্ছা 2 তে দেখি। থার্টিন এখানে অনলাইন দেখাচ্ছে। আচ্ছা একটা কাজ করি, এখানে আইপি কনফিগ স্ল্যাশ ডিএনএস দিই, আইপি কনফিগ রেজিস্টার ডিএনএস দিই, এই যে আসছে, হ্যাঁ অনলাইনে আসছে, এটা ফাইন, এটা তো অনলাইনে আসেই, ওয়ানে অনলাইনে ছিল না সেটাও চলে আসছে। ওকে তাহলে আমরা এখন গুড টু গো। এখন আমরা একটু দেখি কোনো একটা জায়গা থেকে দেখি একই কথা। তো আমরা রাইট ক্লিক অ্যাড ফাইল শেয়ার, দেখি এই যে চলে আসছে, বুঝছেন? এখন আমি চাইলে এসএমবি শেয়ার করতে পারি। কিভাবে? নর্মালি এসএমবি শেয়ার কুইকি করি, ধরেন যে ফাইল সার্ভারের মধ্যে আমি একটা শেয়ারের নাম দিলাম হলো ডকুমেন্টস, ডকুমেন্টস, এবং আমরা ডিফল্ট পারমিশনই রাখলাম আমরা, এবং চাইলে আমরা কাস্টমাইজ করতে পারি এখানে পারমিশন, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটরস গ্রুপের ফুল কন্ট্রোল আছে, এবং আমরা ক্রিয়েট করে দিলাম, এই যে একটা শেয়ার ক্রিয়েট হয়ে গেল ডকুমেন্টস, এবং এখানে এটা চলে আসবে। এখন আমরা যদি রিফ্রেশ দিই রোলস, ওই যে দেখেন শেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে যে ডকুমেন্টস। এখন দেখেন এডি থেকে আমরা যদি ডাবল ব্যাক স্ল্যাশ এফএস এফএসআরভি 01 ব্যাক স্ল্যাশ দেই এবং এন্টার দেই, এই যে দেখেন ডকুমেন্টস চলে আসছে। এবং এখানে আমরা কি করতে পারছি, কোনো একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করছি এবং সেটাতে লিখতেছি, সেভ করতেছি, তাই না? তো আমরা যদি নেম 01 কে আমরা ধরেন সেটিংস থেকে আমরা নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টও করে দিই, নট কানেক্টেড, ওকে, দেখেন 02 তে কি দেখায়। 02 তে দেখবেন যে নোডস এর মধ্যে একটা ডাউন হয়ে যাবে, হ্যাঁ রিফ্রেশ, এই যে দেখেন সিএল নোড 01 ডাউন হয়ে আছে এখন। কিন্তু নোড 01 ডাউন হওয়া সত্ত্বেও আমরা এখান থেকে দেখেন এই ফাইলটা ওপেন আছে, আমরা লিখতে পারছি এবং সেভও করতে পারছি, হ্যাঁ। এখানে আবার আরেকটা ফোল্ডার আমরা তৈরি করলাম, এখানে এখানে একটা ফাইল তৈরি করলাম আমরা। তাহলে দেখেন সে ফেল ওভার ক্লাস্টারের কাজটা কিন্তু সে করতেছে, তার মানে আমার ওই রিসোর্স কিন্তু অ্যাভেলেবেল আছে, তাই না? সো দিস ইজ ফেল ওভার ক্লাস্টার। আবার আমরা চাইলে একটা নোটকে যখন আবার আপ করে দিব, ও আবার কিন্তু ওর সেটিংস আপ করে ফেলবে। সো আমরা যদি যাই নট কানেক্টেড এর জায়গায় আমরা আবারও বিআরইএক্স দিয়ে দিই, ওকে করে দিলাম, এবং আমরা দেখতে পাবো যে নোড আপ হয়ে গেছে। রিফ্রেশ, আমরা কি ওটা অ্যালাউ করেছি?
সময় নিচ্ছে এই আর কি। এই যে জয়েনিং, স্যার এটা মনে হয় সময় লাগে না স্যার, আপ হতে সময় লাগে। তবে ধরেন যে এটা তো আমরা আমাদের ভিএম এ দেখালাম, তাই না? সেখানে রিসোর্সেস গুলো কম, তাই না? মাত্র 2 GB র্যাম দিয়ে এখানে ভিএম গুলো করা, রাইট? সো বুঝতেই পারছেন যে জাস্ট আমরা ল্যাবটা করার জন্য এই র্যাম দিয়েছি। তো প্রোডাকশন এনভায়রনমেন্টে অবভিয়াসলি 2 GB র্যাম দিয়ে সার্ভার থাকবে না, ঠিক না? এবং নেটওয়ার্কের যে ব্যান্ডউইথ সেটাও মনে করেন মেগা বিট পার সেকেন্ড হবে না, গিগা বিট পার সেকেন্ডই হবে। সো রিসোর্সেস আরো অনেক বেশি থাকবে, যার ফলে অ্যাকচুয়ালি এগুলি প্রসেস আরো অনেক ফাস্টার হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর ওই যে শেয়ারিং এর যে প্রবলেমটা হচ্ছিল, যে হ্যাঁ। ওটা কি স্যার মানে কতক্ষণ ওয়েট করার পর অটোমেটিকলি চলে আসবে নাকি ওই রেজিস্টার ডিএনএস করতে হবে? না, ওইটা রেজিস্টার ডিএনএসটা আমার এখানে প্রবলেম হচ্ছে, তো নর্মালি এরকম প্রবলেম হয় না। তা আমার এখানে প্রবলেমটা আমি সলভ করেছি রেজিস্টার ডিএনএস দিয়ে। হ্যাঁ, যেহেতু দেখলাম ওখানে নেম রেজলিউশন এরর দেখাচ্ছিল, তা আমি ফ্লাশ করে দিলাম আর কি। মেনলি ফ্লাশ করাতেই কাজ করছে। এই রেজিস্টারও একটা পরবর্তী কমান্ড থাকে নেম রেজলিউশনের জন্য, এই আর কি। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের ফেলোভার ক্লাস্টার। তো অনেকগুলো কনফিগারেশন আপনারা দেখলেন, মোটামুটি নিজেরাও প্র্যাকটিস করবেন। তো আজকে মোটামুটি আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে? আগামী দিন ইনশাল্লাহ আমরা ফেলোভার ক্লাস্টারের পরবর্তী জিনিসপত্র দেখবো আমরা। ফেলোভার ক্লাস্টার না, অন্য একটা টপিক হবে। ঠিক আছে স্যার, নেক্সট ক্লাস স্যার শনিবারে আবার। নেক্সট ক্লাস শনিবারে, হ্যাঁ শনিবার। তো ফেলোভার এই ক্লাস্টার, টপিকের তো স্যার কোনো পিডিএফ আছে এই টপিকের? ফেলোভার ক্লাস্টারের অ্যাকচুয়ালি এইভাবে আসলে আমি যেভাবে দেখালাম এইভাবে অ্যাকচুয়ালি ডিফিকাল্ট টু ফাইন্ড, ঠিক আছে? তারপরেও আমি পিডিএফটা দেখবো, যদি এরকম কোনো পিডিএফ আমার কাছে আমি পাই তো সেটা আমি শেয়ার করবো ওখানে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাই।